নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আলোচনা করব চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে আজ ঢাকা হাইকোর্টে যে নাটক হলো সেই নাটক বিষয়ে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনের সন্ন্যাসী। এছাড়া আরও বড় পরিচয় তার, তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র। চিন্ময় কৃষ্ণ বাংলাদেশের প্রায় 3 কোটি সনাতনী সম্প্রদায়ের মানুষের বড় আশ্রয়, তাদের বুকের আশা, মুখের ভাষা। তিনি শুধু সনাতনী হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সম্প্রদায়ের মানুষ, যাদেরকে এক কথায় বলা হয় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা যারা এতকাল অত্যাচারিত উৎপীড়িত হয়েছে কিন্তু মুখ বুজে সহ্য করেছে, তাদের মুখে ভাষা জুগিয়েছেন যে মানুষটি, তার নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ গত 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে, যখন তিনি চট্টগ্রামে আসার জন্য বিমানবন্দরে এসেছিলেন। তখন তার বিরুদ্ধে দেশদ্রোহের গুরুতর অভিযোগ করেছিল বাংলাদেশের দেশপ্রেমীরা। তো সে দেশদ্রোহ কিরকম ছিল? সে দেশদ্রোহ ছিল একটি পতাকা টানানো নিয়ে, যেটা তিনি টানিয়েছিলেন তার কোনো প্রমাণ নেই, একেবারেই মিথ্যে অভিযোগ, দুরভিসন্ধি প্রসূত। তাকে জেলখানায় ঢোকাবার জন্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে জাগরণ তিনি এনেছেন, সেই জাগরণ থেকে তাকে দূরে সরিয়ে রাখার জন্যেই এই নাটক, সেটা হচ্ছে ওই গ্রেপ্তারের নাটক। তবু তারপর থেকে এটা বিনা বিচার এবং কোনো অভিযোগই সেইভাবে নেই, তবু তারপর থেকে তিনি বন্দী আছেন জেলখানায় বিনা বিচারে। হ্যাঁ, 5 মাস অতিক্রান্ত, কিন্তু বিচার নেই। 5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার নেই, চার্জশিট নেই। এমন অবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থার যে তার হয়ে সওয়াল করতে এসেছেন যেসব আইনজীবীদের, তাদেরকে আদালতে দাঁড়াতেই দেয়া হয়নি এবং অনেককে মেরে সেখান থেকে সরিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে। এমনভাবে আইনজীবী রমেন রায়কে মারা হয়েছিল যে বেশ কিছুদিন হাসপাতালের আইসিইউতে মৃতপ্রায় অবস্থায় কাটাতে হয় তাকে। ভারত সমেত সারা পৃথিবী থেকে বাংলাদেশ সরকারের কাছে নিবেদন করা হয়েছে চিন্ময় প্রভুর মুক্তির জন্য। ইউনূস সরকার তাকে থোড়াই কেয়ার করেছে, কানই দেয়নি। ক্রমশ বিষয়টি অনেকটাই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল, এটা মানতেই হয়। আমি আমার চ্যানেলে তার কমেন্টসে মাঝেই আমি কমেন্টস দেখতে পেয়েছি। আমাদের বাংলাদেশ থেকে মানুষ, তারা বলেছেন, ভারত থেকেও বলেছেন, আপনার এখানে চিন্ময় কৃষ্ণের কথা নিয়ে, ঘটনা নিয়ে, চিন্ময় কৃষ্ণকে নিয়ে কিছু একটা আপনারা করুন। এই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে যখন চিন্ময় প্রভুর জামিনে মুক্তির আদেশের কথা জানতে পারলাম, তখন চমকে উঠেছিলাম। প্রথমটায় ভাবছিলাম ব্যাপারটা কি, সরকারের শুভবুদ্ধির উদয় হলো নাকি? কারণ এটা আমরা আজ সবাই জানি, বাংলাদেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। বাংলাদেশে আছে আইনের ঊর্ধ্বে কিছু ব্যক্তির শাসন, কিছু ব্যক্তি যারা এখন সরকার, যাদের ইচ্ছাই এখন হচ্ছে আইন। ভাবছিলাম সেই সরকারের কি তাহলে শুভবুদ্ধি এলো এতদিন মানুষটাকে আটকে রাখার পর? দেরিতে হয়েছে বটে, তারপর ভাবলাম যদি হয়ে থাকে সেটা তো খুব ভালো কথা,
শুভবুদ্ধির যদি উদয় হয়ে থাকে। দেরিতে হয়েছে শুভবুদ্ধি, এটা ঠিকই, তবে ওই যে কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। তো কিন্তু এই এমন যে এই ভাবনা যে ভুল ছিল আমাদের এবং সাধারণ মানুষের, সেটা জানতে ও বুঝতে বেশি সময় লাগলো না। আজ বুধবার 30শে এপ্রিল দুপুরে দীর্ঘ 5 মাস পর চিন্ময় কৃষ্ণের জামিন মঞ্জুর করেন ঢাকা হাইকোর্টের 2 বিচারকের ডিভিশন বেঞ্চ। 2 বিচারক হলেন জাস্টিস আতাউর রহমান খান ও জাস্টিস আলী রেজা। জানা গেছে সরকার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়নি, সুতরাং বিচারকরা জামিন মঞ্জুর করে দিয়েছেন। কিন্তু কিছু পরে দেখা গেল সরকার পক্ষ অন্যরকম চিন্তা করছেন। খুব সম্ভব সরকারের কর্তাদের মধ্যে মতভেদ আছে, এটা হতে পারে, অথবা সরকারের যারা কৌশলী থাকেন ওখানে তারা হয়তো ভুলে গিয়েছিলেন ব্যাপারটা, তাদের মাথায় ছিল না। আর সেই সময়ে তিনি জজ সাহেবরাও, তারাও তো সরকারের কথাতেই চলেন, তারা জজ সাহেবের পদে এখনো বসে থাকতে পেরেছেন সরকারের কথায় তারা তাল দিয়ে এবং সরকারের গুডবুকে তারা আছেন বলে। তো যাই হোক, তারা এটা দেওয়ার ফলে যারা চিন্ময় কৃষ্ণকে এখন, তারা তো দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন যে জামিনের আদেশ দিলেন, কিন্তু যারা চিন্ময় কৃষ্ণকে আটকে রাখার পক্ষে তারা ওই কর্তাদের মধ্যে হয়তো তারা একটু দলে কম ভারী ছিল, কিন্তু এই রায়টা বেরোবার পরেই তাদের বেড়ে গেল, তাদের সংখ্যা বেড়ে গেল, দলবাড়ি হয়ে গেল এবং তারা ছুটলেন এই আপিল জমা করতে এই আদেশের, জামিনের আদেশের বিরুদ্ধে। এই আপিলটা জমা হয় কোথায়? আমার মনে প্রশ্ন ছিল, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশে যেভাবে দেখতে পাচ্ছি ব্যাপারটাকে, তাহলে সেখানে অনেকেই লিখেছেন আপিলটা যেন মনে হচ্ছে ওই হাইকোর্টেই আপিলটা। কিন্তু আমরা তো জানি যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে যাওয়া যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে যেতে গেলে যেতে হয় সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্টের সমস্ত বেঞ্চগুলো হয় ডিভিশন বেঞ্চ। এইটাই আমরা জানতাম। সুতরাং দু একটা জায়গায় আমি দেখলাম একটা ভুল খবর লেখা আছে। একটা জায়গায় সংবাদপত্রে একটি সংবাদ মাধ্যম যেমন লিখেছে যে জামিন মঞ্জুর হওয়ার পরপরই সরকার পক্ষ আপিল করে হাইকোর্টেরই অন্য একটি বেঞ্চে এবং সেই বেঞ্চ স্থগিত আদেশ দেয়। এই খবরে একটু ভুল আছে। বাংলাদেশেও হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চের রায়, সেটা ওই হাইকোর্টের অন্য বেঞ্চ সেটা স্থগিতাদেশ দিতে পারে না। সেখানে বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ীও বাংলাদেশের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার বাতিল করার ক্ষমতা আছে আপিল বিভাগের। আপিল বিভাগটা কোথায়? সেটা রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় পর্যালোচনা করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেটা রাখতেও পারে, বাতিলও করতে পারে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দেয়া হয়েছে অতএব চিন্ময় প্রভুর ক্ষেত্রে, সেই রায়ের হাইকোর্টের ওই রায়ের সাথে সাথে তারা সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু দেখুন কি প্রচণ্ড গতি! হাইকোর্ট রায় দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে, ঘণ্টা দুয়েকের মধ্যেই সুপ্রিম কোর্টে আপিল দাখিল হয়ে গেল এবং সেই আপিলের প্রেক্ষিতে শোনাও হয়ে গেল। আপিলের প্রেক্ষিতে যে একটা রায় পর্যন্ত অর্ডারও হয়ে গেল, সুপ্রিম কোর্ট দিয়ে দিল যে সেখানটায় তারা এই আইন, হাইকোর্ট যে রায় দিয়েছে ওকে আপাতত জামিনে মুক্ত করার, সেটা ছেড়ে দেয়া, সেটা আপাতত স্থগিত রাখা হলো। তো হাইকোর্ট এটা সাধারণভাবে এই রকম আপিলগুলো কোথায় যায় এই বিষয়েও বাংলাদেশ হাইকোর্টে, সুপ্রিম কোর্টের, বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছু নিয়ম কানুন আছে। কেমন সেই নিয়ম কানুন? অর্থাৎ আপিল কোন ক্ষেত্রে করা যেতে পারে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তো গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্টকে আগে, তারপরে বিচারের দিন দিতে হবে। তা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে সুপ্রিম কোর্ট, তখন যখন যদি হাইকোর্টে
কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন নিয়ে সিদ্ধান্ত নেয়, তখন হাইকোর্ট করে কি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল গ্রহণ করে। তা একটা তো হলো বললাম, কারণ যদি কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে হাইকোর্টের রায় আসে এবং তার বিরুদ্ধে আপিল হয়, তখন সেই আপিল গ্রহণ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া যদি হাইকোর্ট কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট আপিল গ্রহণ করে। এছাড়া যদি হাইকোর্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয় যা সমাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে, তাহলে সেই ব্যাপারে আপিল, অর্থাৎ রায় স্থগিত রাখার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রহণ করতে পারে। এই হচ্ছে তিনটে জায়গা। এখানে আপাতত এখানে যেটা মনে হচ্ছে সেটা হলো যে সুপ্রিম কোর্ট এখানে আপিল বিভাগ মনে করেছে যে এই একটি মানুষকে ছেড়ে দিলে, মানে হাজার হাজার যে উগ্রপন্থী সন্ত্রাসীদের ছেড়েছে ইউনূস সরকার, সেটা সমাজে কোনো ব্যাপক প্রভাব ফেলেনি, কোনো প্রভাব নেই। কিন্তু একজন হিন্দু সন্ন্যাসীকে যদি ছেড়ে দেওয়া হয়, তার ব্যাপক প্রভাব পড়তে পারে। তাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়েই রায় স্থগিত রাখার, হাইকোর্টের রায় স্থগিত রাখার একটা আদেশ দিয়েছে। জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে 3 দিনের ছুটি আছে সামনে। তারপর আগামী রবিবার হয়তো এই মামলা শুনানির জন্য উঠতে পারে। তখন দেখা যাবে কি আছে চিন্ময় কৃষ্ণের কপালে। তবে আজ যা ঘটলো তাতে অন্তত এই অন্ধকারের মধ্যেই একটু আলো আছে, একটা সান্ত্বনা আছে। সেই সান্ত্বনাটা হলো অন্তত চিন্ময় কৃষ্ণের বিচারের যে গাড়িটা টায়ার পাংচার করে, যন্ত্রপাতি খারাপ করে যে গাড়ি আটকে রাখা হয়েছিল, এতদিন অযান্ত্রিক হয়ে বসেছিল, সেই গাড়িটা হয়তো একটু চলার সংকেতটা পেল। এইটাই হচ্ছে এই আজকের চিন্ময় কৃষ্ণ বিচার যে প্রহসনের মতো একটা হলো, সেই প্রহসন থেকে এইটুকুই পাওয়া গেল। এটাই সান্ত্বনা। আজকের মতো, এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।